হাই ভিউয়ার্স, আমি আবিদ আছি আপনাদের সঙ্গে ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম যে অঙ্কটি ছিল যে একটি গ্রুপের 3 জন সদস্যের তাদের বয়সের গড় হচ্ছে 24 বছর। যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয় তাহলে যে কোনো একজন সদস্যের সর্বোচ্চ বয়স কত হতে পারে সেটা আমাদের বের করতে হবে। যে এখানে দেওয়া আছে যে 3 জন সদস্য তাদের 3 জনের বয়সের গড় হচ্ছে 24 বছর। তো গড়টা আমাদের আগে একটু ক্লিয়ার করতে হবে যে গড় সমান সমান কী হয়, এভারেজ সমান সমান, বা আমরা এটাকে গড় লিখতে পারি যে গড় সমান সমান যে যোগফল, মোট যোগফল, সেটা যে কোনো কিছু যোগফল হতে পারে এবং যতগুলা সংখ্যা বা যতগুলা এলিমেন্ট নেবেন বা যা কিছু নেবেন সেটার হচ্ছে যতটি উপাদান আমরা লিখতে পারি। যেহেতু এখানে বয়সের গড়, তাহলে কি মোট বয়স আর মোট সংখ্যা মানে যতজন সদস্য, বা আমি লিখতে পারি মোট সদস্য, যে যত সদস্যের বয়সটা হবে আর কি। তাহলে আমাদের গড় দেওয়া আছে কত, 24 বছর, আর মোট বয়স এখানে থাকবে, তাহলে কি এখানে মোট বয়স থাকবে এবং মোট সদস্য কতজন, সেটা হচ্ছে 3 জন। তাহলে মোট বয়স সমান সমান কী হবে, এই 3টা আমাদের এখানে গুণ করে দিব আড়াআড়ি, যেহেতু 3 দিয়ে ভাগ ছিল 3 এর পাশে গুণ করে দিলাম, মোট বয়স পাওয়া যাবে। তাহলে মোট বয়স সমান সমান আমরা লিখতে পারি 3 24 কত, সেটা হচ্ছে 72 বছর লেখা যায়। ওই 3 জনের হচ্ছে কি মোট বয়স কত, 3 জনের মোট বয়স হচ্ছে সেটা হচ্ছে 72 বছর। এখন কথা হচ্ছে যে কারোর বয়সই 21 বছরের নিচে নয়, তার মানে কি সর্বনিম্ন যে কোনো দুজনকে আমরা 21 বছর দিয়ে দিই, দুজনকে যদি সর্বনিম্ন বয়সটা দিয়ে দিই তাহলে আরেকজন কিন্তু আলটিমেটলি সর্বোচ্চ বয়সটা পেয়ে যাবে। কী হবে দেখুন, যে আমাদের প্রথম জনকে দিলাম, ওর বয়স সর্বনিম্ন দিলাম 21 বছর, দ্বিতীয় জন ওরটা হবে কত, 21 বছর। তাহলে এই দুইজন সর্বনিম্ন বয়স একেও দিলাম একেও দিলাম, তাহলে এই দুজনের টোটাল বয়স কত হচ্ছে 21 21 42 বছর। এখন 3 জনের টোটাল বয়স কত ছিল 72 থেকে যদি এই 42টা আমরা বাদ দিয়ে দিই, যে দুইজনের সর্বনিম্ন বয়সটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে পাবো কত, আমরা এখানে পাবো হচ্ছে 30 বছর, 30 বছর। তার মানে যে 3 জন লোক, তো 2 জনকে যদি সবচেয়ে কম বয়সটা দিয়ে দিই তাহলে আলটিমেটলি কিন্তু তৃতীয় জনের বয়সটা এমনিতেই সবচেয়ে বেশি হবে, তাহলে সেটা হবে কত, 30 বছর। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নে চলে যায়। 2 নম্বর প্রশ্নে যেটা বলা আছে এটা হচ্ছে মান নির্ণয় করতে হবে, যে √3√3 গুণ 3√4 এটাকে দিতে হবে 6, এটার মান কত হবে বের করতে হবে। তো আমরা যেটা জানি যে √a যদি থাকে, শুধু রুট থাকলে যেটা করি আমরা এই রুট উঠিয়ে দিয়ে উপরে হাফ বসিয়ে দিই, আর যদি ঘনমূল রুট থাকে তাহলে 3a, সেক্ষেত্রে হবে কি এই ঘন রুট উঠিয়ে 1/3 বসাতে হবে, জাস্ট এটাই। তাহলে আমরা যেটা করব, যেখানে যেহেতু এটার মতো, তাহলে আমরা এখানে সেম কাহিনীটা করব, যে 3/1/3 গুণ 4 1/3, এখানে উপরে আছে হোল 6। এখন কী করবো, 6 দিয়ে ভাগ করে দিব। আমরা জানি কি যে পুরোটার উপরে পাওয়ার আছে 6, আবার এই 3-র উপরে পাওয়ার আছে, তার উপরে আবার এটা পাওয়ার, মানে এই 6টা কিন্তু দুইটার উপরে পাওয়ার চলে আসবে এরকম। 3 1/3, তার উপর আছে কত 6, গুণ 4 1/3, তার উপরে পাওয়ার আছে 6। আমরা জানি কি পাওয়ারে সবসময় গুণ হয়, তাহলে 3 1/3 গুণ এর উপরে 6 লেখা যায় 6, আর এখানে আসবে কত 4 1/3 গুণ 6, তাহলে 3 দিয়ে কাটলে 2, এখানে 3 দিয়ে কাটলে 2, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা 3-র উপরে স্কোয়ার বেশি আছে শুধু 3 স্কোয়ার, গুণ এখানে 4-এর উপরে শুধু স্কোয়ার আছে 4 স্কোয়ার, তাহলে 3 3 9 গুণ 16 9 16 144, 144 হবে এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে যেটা বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু লম্ব এবং অতিভুজ দুইটাই ভূমির উপরে নির্ভর করছে, তাহলে আমরা ভূমিটাকে ধরে নিই, যে আমাদের ধরি ভূমি সমান সমান x, তাহলে আমাদের লম্ব কী হবে, লম্ব যেহেতু ভূমি থেকে 2 সেন্টিমিটার ছোট এবং অতিভুজটা কী হবে, অতিভুজটা হবে ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়। তাহলে এই টোটাল আমাদের ভূমি লম্ব অতিভুজ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। যেহেতু বলা আছে ত্রিভুজটা সমকোণী, তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর
স্কোয়ার বা সমষ্টি। তাহলে আমরা এখন এই জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব যে আমাদের অতিভুজ কত, অতিভুজ হচ্ছে x+2, তার উপরে হোল স্কোয়ার সমান সমান অপর দুই ভাগ কোনটা কোনটা আছে, একটা হচ্ছে x² প্লাস আরেকটা x-2 তার উপরে হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ভাঙিয়ে ফেলি, আচ্ছা সরি এটা x-2 x+2, আচ্ছা তো এটাকে এখন যদি ভাঙাই আমরা তাহলে x² প্লাস 2ab সূত্র a প্লাস b স্কোয়ার সূত্র হলে 4x হবে প্লাস 2 স্কোয়ার করলে 4 x² প্লাস x² মাইনাস 4x প্লাস 4 এটা হবে। তাহলে এই x² x কেটে দিলাম, 4x কাটবে না, 4 কাটবে, তাহলে এখানে থাকছে হচ্ছে আমাদের 4x সমান সমান x² মাইনাস 4x। আচ্ছা বা এটাকে দেখা যায় যে x² মাইনাস 4x সমান সমান 0, তাহলে x² মাইনাস 8x ইকুয়াল 0 বা x ইন্টু x মাইনাস 8 সমান সমান 0 বা x মাইনাস 8 সমান সমান 0 আর x নট ইকুয়াল 0। তো x এর মান নট ইকুয়াল 0, x এর মান 0 হলে তো আমাদের কোনো মানই আমরা পাচ্ছি না, তাহলে x মাইনাস 8 ইকুয়াল 0, তাহলে x সমান সমান হবে কত 8, তাহলে x এর মান হবে 8। এখন এখানে আমরা এটা হবে 8, এটা হবে 6 এবং এটা হবে x+2 মানে 10। তো আমাদের চেয়েছে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত হবে, সেটা হবে 10। আচ্ছা এবার আমরা 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। 4 নম্বর যেটা বলা আছে যে m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত, সব সংখ্যা। তাহলে m সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে হচ্ছে x হচ্ছে গড়। তাহলে এই m সংখ্যক সংখ্যার গড় যদি x হয় তাহলে m সংখ্যক সংখ্যার যোগফল কত হবে, সেটা হবে কি m সংখ্যক সংখ্যার যোগফল হবে হচ্ছে mx। ওকে, m সংখ্যক সংখ্যা, m এটা হচ্ছে সংখ্যা আর এটা হচ্ছে কি গড়। আমরা জানি কি সংখ্যার গড় যোগ করলে যোগফল পাওয়া যায়। আচ্ছা আবার n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে y, তাহলে n সংখ্যক সংখ্যার গড় যদি y হয় তাহলে তাদের যোগফল কি হবে ny। তাহলে এ একটা যোগফল আর এটা সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা। আমরা কি জানি গড়ের ক্ষেত্রে যে টোটাল সমষ্টিকে টোটাল যোগফলকে, টোটাল যোগফল বলতে কত mx প্লাস ny, এটাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল সংখ্যা কত, একটা হচ্ছে m আর একটা হচ্ছে n, এই m প্লাস n দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটাই হবে এই প্রশ্নের উত্তর। 5 নাম্বার এখানে দেওয়া আছে a/b টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল b/a টু দি পাওয়ার x মাইনাস 5। আচ্ছা তো এখানে a/b এখানে b/a জাস্ট উল্টাটা, তো খুব দেখে বোঝা যাচ্ছে খুব সহজে। আমাকে এটাকে যদি উল্টায় দিই তাহলে এদিকে কি এটা কেটে যাবে, তাহলে a/b টু দি পাওয়ার x মাইনাস 3 আছে, আর এখানে করব যেটা b/a আছে এটাকে করব কি a/b করে দিব, উল্টায় দিব। আর উল্টায় দিলে কি আপনাদের ইনভার্স হয় বা একটা মাইনাস উপরে চলে আসবে, তাহলে এটাকে লেখা যায় যে মাইনাস x মাইনাস 5 এরকম লেখা যায়। তাহলে আমরা যেটা পাচ্ছি যেহেতু আমাদের a/b এবং a/b যেহেতু নিচের এই বেসটা সমান, তাহলে আমরা যেটা করতে পারি এটুকু সমান এটুকু লিখতে পারি, x মাইনাস 3 সমান সমান মাইনাস আছে ভিতর ব্র্যাকেট উঠে দিব, ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, x প্লাস 5 হবে। এখন তাহলে এই এক্সটা এই পাশে আসলে কী হবে 2x, আর এই 3টা পাশে চলে গেলে হবে কি 8 বা x সমান সমান 4, তাহলে অ্যান্সার হবে 4। আচ্ছা এটা উৎপাদকের অঙ্ক ঘনমূল। এখানে দেওয়া আছে যেটা √3, তার ভিতরে আছে আবার √3 এবং এখানে হবে a কিউ। আচ্ছা তো এইভাবে ঘনমূলের রুটের ক্ষেত্রে যেটা জানি আমরা যে সেটা উঠে গেলে 1/3 হয়। তো প্রথমত আমরা এই ভিতরেরটা উঠাই দিব, সেক্ষেত্রে a কিউ আছে, এইটা যদি উঠাই দিই তাহলে কি হবে এখানে 1/3 কিন্তু আসবে। ক্লিয়ার? আচ্ছা তো 1/3 চলে আসতে এখন আমাদের আছে কি, আমরা জানি কি পাওয়ারের উপর পাওয়ার, সেক্ষেত্রে পাওয়ারে গুণ হয়, তাহলে √3 এখানে পাওয়ারে গুণ হলে কি হবে 1a3 গুণ 1/3, 3 কেটে গেল, থাকলো কি থাকলো হচ্ছে শুধু a। এখন যেটা হবে a উঠে এখন যে এটা উঠাই দিব আমরা, এটা উঠাই দিলে কি হবে জাস্ট উপরে 1/3 চলে আসবে। তাহলে এটা হবে এই প্রশ্নের অ্যান্সার। 7 নম্বর অঙ্ক যেটা বলা আছে যে একটি সাবানের আকার 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে। কথা হচ্ছে একটা বাক্স, এর মধ্যে এই ছোট ছোট সব সাবান আছে। এখন কথা হচ্ছে এই বাক্সের আয়তনের
বের করার জন্য আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে সেটা দেওয়া আছে, এবং সাবানের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তো আমরা করব কি, বাক্সটার আয়তন বের করব, বের করে একটা সাবানের আয়তন বের করে জাস্ট ভাগ দিয়ে দিব, তাহলেই আমরা সংখ্যা পেয়ে যাব। তো কথা হচ্ছে যে আমাদের সাবানের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত, যে 5 গুণ 4 গুণ 1.5, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা কী পাবো, সাবানের আয়তন। তো সাবানের আয়তন কত, 4 5 20, 20 আর 1.5 তাহলে 30 ঘন হবে। ঘন এটা কি সেন্টিমিটার এককে আছে, তাহলে ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন বাক্সের আয়তন আমরা বের করবো। বাক্সের ক্ষেত্রে কী কী দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 55, 48 এবং 30। 55 গুণ 48 এবং 30, যদি একটা বড় ক্যালকুলেশন একটু রাফ করে অবশ্যই গুণ করে নেবেন, এক্ষেত্রে হবে 79,200। এখন এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, এটাকে ভাগ করতে হবে এই যে 30 দিয়ে। এই টোটাল আয়তনকে একটা সাবানের আয়তনে ভাগ করে দিব জাস্ট, তাহলে এটা কাটবে 3 দিয়ে, এটা কাটলে হচ্ছে 3 দুগুণে 6 19, 3 6 18, 12 3 4 12, 2640, তাহলে 2640টি সাবান ওই বাক্সের মধ্যে রাখা যাবে। এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপর আমরা 8 নাম্বার করব। 8 নাম্বারে যেটা বলা আছে সেটের অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক। 8 নাম্বার যেটা দেওয়া আছে যে a = 5, 15, 20 এবং 30 যদি হয়, এবং b = যেটা দেওয়া আছে 3, 5, 15, 20। এখন কথা হচ্ছে এটার ইন্টারসেক্ট বের করতে হবে, তার মানে কি সেট a সেট b। তো সেক্ষেত্রে কী হবে জানি, আমরা জানি এটা হচ্ছে শুধু কমন এলিমেন্টগুলো বাছাই করে। তাহলে আমাদের কমন কী কী আছে, এখানে 5, এখানে 3, আচ্ছা এখানে 5 আছে, 5 যাবে, 15 15 আছে, 15 20 20 আছে, তাহলে 5 15 20 হবে এটার অ্যান্সার। আর বাকিগুলো যেহেতু নয় আমরা নিতে পারছি না, এখানে শুধু কমন এলিমেন্টে আসবে যদি সেট চিহ্ন থাকে। এটা আমাদের এখানে সেটই দেওয়া আছে, ইন্টার সেট এ সেট বি, এইটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এর পরের অঙ্ক আমরা চলে যাই, 9 নম্বর অঙ্ক। আচ্ছা, এবার আমরা 9 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো। 9 নম্বর প্রশ্ন যেটা বলা আছে ধারার অঙ্ক, যে 1 1 2 3 5 8 13 21, এই ধারার দশম পদ কত হবে এটা আমাদের বের করতে হবে। দেখেন টোটাল কয়টা পদ আছে দেখি, 1 2 3 4 5 6 7 8টা পদ আছে, তাহলে আমাদের পরবর্তী 2টা পদ লাগবে। আচ্ছা, তো যেখানে যেটা করতে হবে আমাদের, আমরা আগে দেখি ধারাটা কীভাবে গঠিত। দেখেন যে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 3 যোগ করলে, আচ্ছা 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 মানে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর, তার মানে কি দেখেন যে আগের যে পূর্ববর্তী যে পদটা আছে সেই পদ আর এই পদের যোগফল মিলে পরেরটা হচ্ছে, মানে কি পূর্ববর্তী 2টা পদের যোগফল মানে কি তৃতীয়টা। ওকে, তাহলে দেখেন এই দুটো যোগ করে আমরা এটা পেয়েছি, এই দুটো যোগ করে এটা পেয়েছি, তাহলে এখানেও সেম হবে যে 21 আর 13 যোগ করে আমরা পরেরটা পাবো। তো 21 আর 13 যোগ করলে কত হয়, 4 34, এবং 34 আর 21 যোগ করলে আমরা পাবো কত, 5 5 55, তাহলে এই দশম পদটা হবে 55। আচ্ছা, তো অনেকে এখানে প্রশ্ন করতে পারেন এখানে 1 2 বার কেন, এই যে 1 আর 1 যোগ করলে 2 হলো, বাট এই যে কোনটা যোগ করে 1 হলো, দেখেন এই 1 এর আগে কিন্তু 0 আছে, 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়, বোঝা গেছে, 0 আর 1 যোগ করে 1 হয়। 1 থেকে মূলত শুরু, যেহেতু বলছিলাম কি আগের 2টা পদ যোগ করলে পরেরটা পাওয়া যাবে, তাহলে কি 1 থেকে যেহেতু শুরু হয়েছে, তার মানে কি 1 এর আগে আরেকটা পদ আছে, সেটা হলো 0, 0 আর 1 যোগ করে এটা হয়েছে, 1 আর 1 যোগ করে 2 হয়েছে, এভাবে করে এটা গঠিত। 0-র কোনো দাম নাই, 0 দেওয়া লাগবে না। 10 নম্বর এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x। এখানে আমাদের অপশন দেওয়া আছে যে এইগুলোর যোগফল নিচের কোনটি হবে। তাহলে আমরা যেটা করতে পারি যে 4x-টাকে আমরা কমন নিতে পারি, তাহলে পাবো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এখানে 4x, এখানে পাচ্ছি 4x ডট, এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আমরা হচ্ছে 4, 4 4, তাহলে এখানে 4/4 ইন্টু এক্স প্লাস 1 কিন্তু এটা করতে পারি, বাট এটা কিন্তু আমাদের অপশন নাই, তার মানে এটাকে আরও একটু ভাঙাতে হবে। 2কে কী করলে হয়, দেখেন 2কে যদি আমরা স্কোয়ার করে দিই, তার উপরে কি আছে, তার উপরে আছে এক্স প্লাস 1, তার মানে কি পাওয়ারে গুণ হয় 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, তো এটা কি আমাদের অপশনে আছে 2x প্লাস 2x প্লাস 2, হ্যাঁ এটা অপশনে আছে, তাহলে এটার অ্যান্সার হবে এইটা। আচ্ছা, এবার আমরা 11 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো। 11 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে রাকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন, তাহলে 7 সমস্ত 1/2 মানে 7.5 বছর পর তিনি আসল টাকার
এক সমস্ত একের দুই মানে দের অংশ সুদ পেলেন, ব্যাংকের সুদের হার কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কী কী দেওয়া আছে, এটা আমরা সূত্রের সাহায্যে করতে পারি সরাসরি, অথবা আমরা ভেঙে ভেঙে করতে পারি বাংলা হিসাব করে। তো কথা হচ্ছে আমরা সূত্রের সাহায্যে করি, যে আমরা জানি সূত্রের ক্ষেত্রে আই ইকুয়াল পি এন আর, বা এখান থেকে যদি আমরা আর সমান সমান দেখি আই বাই পি এন, এই সূত্রে ডিরেক্ট বসাই দিলে কিন্তু আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের কী কী দেওয়া আছে সেটা আমরা দেখি। দেওয়া আছে এখানে যে তার পি মূলধন, পি হচ্ছে 3,73,899 টাকা, এটা হচ্ছে তার পি মূলধন। আচ্ছা, এন দেওয়া আছে 7.5, এখানে দেওয়া আছে 7 সমস্ত 1/2 মানে হচ্ছে 15/7/14/15/2, যার মানে হচ্ছে 7.5 বছর। আচ্ছা, তারপরে আছে হচ্ছে তিনি আসল টাকার, এখন আমাদের পেতে হবে কি সুদ, আয় সমান সমান বলছে যে আসল এত টাকার, যে 3,73,899 এত টাকার কত অংশ, দের অংশ, এক সমস্ত 1/2, বা এটাকে বলতে পারি আমরা 1 সমস্ত 1/2, এটাকে লেখা যায় 2/2 আর 3/2 অংশ। তাহলে 3/2 এটা যদি কাটাকাটি করি আমরা পাবো তাহলে 4,67,373.75 টাকা, যে আমাদের আয়টা আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে কি আর সমান সমান আমরা জানি কি আই বাই পি এন। এখন জাস্ট মানটা বসাই দিব, আয়ের মান কত আমাদের 4,67,373.75 টাকা, এবং আমাদের পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে হচ্ছে 3,73,899 গুণ হবে এন 7.5। যেহেতু এটা আর এর মান বের করছি, আর সব মানে হার, মুনাফার হার, সেটাকে আমরা সবসময় কি পার্সেন্টে প্রকাশ করি, এই কারণে এখানে একটা পার্সেন্ট দিতে হবে, আর এখানে একটা পার্সেন্টের উপরে একটা 100 গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখন এটা কাটাকাটি করলে আমাদের আসবে 16 সমস্ত 2/3। আচ্ছা, কিছু কিছু বইতে দেখলাম যে অপশনে এটা নাই, সেখানে আছে 16 সমস্ত 1/2। তো এটার মানে হচ্ছে 16.6, আর এটা মানে হচ্ছে 16.5, দুটাই প্রায় কাছাকাছি। তো বের করে দেখবেন যেটা হচ্ছে 16-র কাছাকাছি যাবে সেটাই অ্যান্সার থাকবে, ঠিক আছে। একটা বইতে দেখলাম এই অপশনটা নাই, এটা দেওয়া আছে, আবার আরেকটাতে দেখলাম এটা দেওয়া আছে, এটা নাই। আমার কাছে যেটা হচ্ছে জয়কলির প্রশ্ন ব্যাংক ছিল সেটাতে হচ্ছে আপনার এটা দেওয়া আছে, আর যে অ্যাসুরেন্সের যে প্রশ্ন ব্যাংক ছিল সেটাতে এটা দেওয়া আছে। সো আপনারা আপনাদের বইয়ের সাথে মিলাই নেন। আচ্ছা, 12 নম্বরে যেটা বলা আছে, নিচের কোনটি √5 - √3 এর সমান হবে, তাহলে √5 - √3। তো এটাকে যেটা করা যায় যে √5 - √3, এটাকে এর বিপরীত যে অনুরাশি আছে সেটা দিয়ে আমরা গুণ করব, যে √5 + √3, এবং নিচেই আবার এই √5 + √3 দিয়ে গুণ করে দিব, মানে এটা কাটাকাটি করলে কিন্তু আগের রাশিটাই চলে আসে। জাস্ট আমাদের অঙ্ক করার মান বের করার সুবিধার্থে আমরা এটা করছি। তাহলে এখানে a - b × a + b কার সূত্র, a² - b² সূত্র, তাহলে √5 এর উপরে স্কোয়ার মাইনাস √3 এর উপরে স্কোয়ার, আর নিচে কত আছে √5 + √3। তাহলে এখানে পাচ্ছি √5 এর স্কোয়ার করলে কত হয়, 5 হয়, আর এখানে হবে কত 3, এখানে √5 + √3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে কত 2/√5 + √3। তো এটা আমাদের অপশনে আছে 2/√3 + √5, তাহলে এটা হবে প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 13 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। 13 নম্বরে যেটা বলা আছে যে 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে। প্রশ্নটা খেয়াল করবেন যে এখানে আমাদের বের করতে হবে কতদিন লাগবে, দিন। তাহলে যেটা বের করতে হয় ওই কি নিয়মের অঙ্ক, যেটা বের করতে হয় সেটাকে আমরা কোথায় দিব, লাস্টের দিকে দিব, যে দিন বের করব। আচ্ছা, আর আমাদের কি করতে হবে, তাহলে আমাদের দিন যদি আমরা সবার লাস্টের এদিকে দিই, ডান দিকে দিই, তাহলে আমাদের বাম দিকে কি থাকবে, বাম দিকে থাকবে হচ্ছে শ্রমিক সংখ্যা এবং কাপড়ের সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে 5 জন শ্রমিক 5টি কাপড় বুনে কয় দিনে, 5 দিনে। এখন আমাদের বের করতে হবে 7 জন শ্রমিক 60টি কাপড়, মানে 7 জন 60টি কাপড় বুনে কয় দিনে সেটা আমাদের বের করতে হবে। তো এখন আমাদের এরকম 7 জন শ্রমিক 60টি কাপড় কয় দিনে পরে সেটা বের করতে হলে আমাদের কী করতে হবে, এই সবগুলোকে এককে আনতে হবে, এককে। তাহলে আমরা মনে করি ধরেন
আচ্ছা, তো এখন যেটা মনে করি যে ধরেন এখানে 5 জন শ্রমিক নাই, এখানে শুধু আছে মনে করেন যে 5টি কাপড় বুনে 5 দিনে, তাহলে একটি কাপড় বুনে কয় দিনে? 5টি কাপড় যদি 5 দিনে বোনা হয় তাহলে একটি কাপড় বুনতে হবে কয় দিনে? 5/5 দিনে, তাই না? যে 5টি কাপড় বুনতে আমার সময় লাগে কয় দিন? 5 দিন, তাহলে একটি কাপড় সময় কম লাগবে, সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন যদি 5 জন শ্রমিক একটি কাপড় বুনে 5/5 দিনে, 5 জন শ্রমিক একটি কাপড় বুনে, বা এখানে লিখলাম যে 5 জন শ্রমিক, এটা ঠিক আছে। তাহলে 5 জন শ্রমিক একটি কাপড় বুনে কয় দিনে? 5/5 দিনে। এখন এই শ্রমিকের জায়গায় বললাম কি একজন শ্রমিক, মানে 5টা শ্রমিক আমি দিলাম না, বললাম যে ঠিক আছে একটা শ্রমিককে একটা কাপড় বুনতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে যে একজন শ্রমিক একটি কাপড় বুনে, আগে শ্রমিক 5 জন ছিল, 5 জন মিলে একটা কাপড় বুনতেছিল, এখানে 5/5 দিনে মানে একদিনে। এখন আমি লোক কমাই দিলাম, তাহলে কি সময় আরও বেশি লাগবে না? আরও সময় বেশি লাগবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই যে এই 5টা উপরে গুণ হবে, 5 গুণ 5 নিচে হচ্ছে 5 এতদিনে। আগে আমার 5 জন মিলে একটি কাপড় একদিনে করছিল, বাট আমি বললাম যে না, তোমাদের একটি কাপড় একদিনে 5 জন লোক আমি দিব না, আমি একজন লোক দিব। তাহলে একজন লোক দিলে কি হবে? তার কাজটা করতে আরও বেশি সময় লাগবে, আর বেশি সময় লাগলে কি হয়? উপরে গুণ হয়। আচ্ছা, এখন আমি বললাম যে ঠিক আছে যাও, ঠিক আছে তোকে আরও 60টা কাপড় তোকে দিলাম। তাহলে এই একজন শ্রমিক আমি ওকে আরও 60টা কাপড়ের উপরে চাপাই দিলাম, আরও 60টা কাপড় বুনতে সময় লাগবে কি? 5 গুণ 5 নিচে 5 আছে, যেহেতু আরও 60টা কাপড় এক্সট্রা দিয়েছি আরও বেশি সময় লাগবে, সেক্ষেত্রে উপরে গুণ হবে 7। আচ্ছা, আবার আমি বললাম যে ঠিক আছে ভাই, তোদেরকে বেশি কাপড় দেওয়া হয়ে গেছে, একা মানুষ পারতেছিস না, ঠিক আছে আমি তোদেরকে আর লোক বাড়াই দিলাম, আরও 7 জন লোক দিয়ে দিলাম। একজনের জায়গায় আমি করলাম কি 7 জন লোককে দিলাম 60টি কাপড় বোনার জন্য। তাহলে কি হবে? লোক যেহেতু বেড়ে গেছে, সময় এখন কম লাগবে, সেক্ষেত্রে হবে কি সেটা ভাগ হয়ে যাবে। সময় কম লাগলে সেক্ষেত্রে কাজটাও ভাগ হয়ে যাবে, সময়টাও ভাগ হয়ে যাবে। তাহলে সেটা লাগবে কি এতদিনে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 7 7 কাটবে, 5 5 কাটবে, অ্যান্সার হবে কি 5 দিনে। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। এখন আমরা 14 নম্বর অঙ্কে চলে যাই। 14 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে 36 গুণ 36 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 সমান সমান 3 টু দি পাওয়ার স্কোয়ার আছে। তাহলে আমাদের এখানে x এর মানটা বের করতে হবে, x ইকুয়াল কত হবে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি যে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 সমান সমান উপর 30 উপর স্কোয়ার মানে কি 9, নিচে হচ্ছে 36। তাহলে এখানে পাচ্ছি কত? 2 টু দি 3x মাইনাস 8 সমান সমান 9কে 36 ভাগ করলে 4 9 36 1/4। আচ্ছা, তাহলে এখানে 2 3x মাইনাস 8 সমান সমান 1/2 টু দি পাওয়ার স্কোয়ার, বা আমি যদি এটাকে ইনভার্স করে দিই, এটাকে এভাবে লেখা যায়, বা এটাকে এভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমাদের কত পাচ্ছি দেখেন, যে এইটা আর এটা যেহেতু সেম, তাহলে আমরা এইটুকু সমান লিখতে পারি কত? -2। তাহলে 3x মাইনাস 8 সমান সমান -2, বা 3x সমান সমান -2 প্লাস 8, বা 3x সমান সমান কত পাচ্ছি আমরা? 6, বা x সমান সমান 6/3 ইকুয়াল 2। তাহলে x এর মান হবে কত? 2। এটা হবে প্রশ্নের অ্যান্সার। 15 যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ দেওয়া আছে 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তাহলে একটা দেওয়া আছে কত? একটা দেওয়া আছে আমাদের 35, আর একটা হচ্ছে 55। তো এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে? 50 60 70 80 90 ডিগ্রি। তো ত্রিভুজের দুই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কোণ আলটিমেটলি 90 ডিগ্রি হবে। তাহলে দুই কোণ, তাহলে ত্রিভুজ তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, দুইটা যদি 90 ডিগ্রি হয়, আরেকটা তো এমনি 90 ডিগ্রি হবে। আর যেটা 90 ডিগ্রি হবে সেটা তো অবশ্যই সমকোণ হবে। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে কি? ওটা সমকোণী ত্রিভুজ। যে x মাইনাস ওয়াই কমা 3, এটা হচ্ছে সমাধান করতে হবে সেটের অধ্যায়ের অঙ্ক ক্লাস 8-এর। x মাইনাস ওয়াই কমা 3 ইকুয়াল 0, x প্লাস 2y হলে x, y এর মান কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে যেটা করতে পারি আমরা, এটুকু সমান সমান এটুকু, আর এটুকু সমান সমান এটুকু। x মাইনাস ওয়াই সমান সমান কত আছে আমাদের? 0। আর এখন এই 3 সমান সমান এইটা, তাহলে এটাকে আমরা সোজা করে লিখি যে x প্লাস 2y সমান সমান 3 এভাবে লেখা যায়। তাহলে এখন এটা আমরা কি করব? এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে এটা বিয়োগ করব, এখানে বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন। তাহলে এখানে x কেটে যাবে, আর এখানে থাকবে কত? -3y সমান সমান কত? -3, বা y সমান সমান ডিরেক্ট 1 লিখে দিতে পারি। তিনটে পাশে ভাগ করলে 1 হবে, মাইনাস কেটে যাবে। y সমান সমান 1। এখন ওই y এর মানটা আমরা যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই। তাহলে x মাইনাস y এর মান কত? 1 সমান সমান 0, বা x সমান সমান কত? 1। তাহলে এখানে x, y সমান সমান পাচ্ছি আমরা 1, 1। দুটোর ক্ষেত্রেই অ্যান্সার হবে কত? 1।
তো এটা ছিল 16 নম্বর প্রশ্ন। আচ্ছা, এবার আমরা 17 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। 17 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে এক্স ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই বাই এক্স হবে। তাহলে আমাদের এক্স বাই ওয়াইয়ের সাথে কত যোগ করলে ওয়াই বাই এক্স হবে। তো ধরলাম এক্স ওয়াইয়ের সাথে পি যোগ করলে আমাদের ওয়াই বাই এক্স হবে, এবং পি এর মানটা আমরা বের করব, সেটা হবে কি, সেই কত যোগ করতে হবে সেইটা। তাহলে আমরা যেটা করতে পারি যে পি সমান সমান কী লেখা যায়, ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই লেখা যায়। এখন লসাগু করি এক্স ওয়াই, আর এখানে পাচ্ছি কত, তাহলে আমাদের এক্স থাকলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ওয়াই চলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই যে এই এক্স ওয়াইয়ের সাথে পি বলতে পি এর মানটা কত পেয়েছি আমরা, এই যে এটা। তো এক্স ওয়াইয়ের সাথে পি এর মানটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই যোগ করলে ওয়াই বাই এক্স পাওয়া যাবে। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বরে যেটা বলা আছে, একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে। একটি আয়তাকার ঘরের প্রস্থ দেওয়া আছে কি, তার দৈর্ঘ্যের 3/2 অংশ। তার দৈর্ঘ্যটা ধরে নিই আমরা, যে দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এক্স, তাহলে প্রস্থ কি হবে, প্রস্থ হবে এক্স এর 3/2 অংশ। তাহলে এখানে পাচ্ছি আমার কত, 2x/3। তো কথা হচ্ছে এভাবে ধরে করলেও হবে, বাট আমরা এটাকে একটু সহজে করার জন্য যেটা করতে পারি, এখানে দেখেন একটা আসছে এক্স আর একটা হচ্ছে কি 2x/3, ভগ্নাংশ চলে আসছে। তো আমরা এটাকে আরও সহজে করতে পারি কীভাবে, দেখেন যে আমরা ধরে নিলাম দৈর্ঘ্য সমান সমান 3x, তাহলে প্রস্থ সমান সমান কী হবে, 3x এর 2/3, তাহলে 3 কেটে থাকবে কত, 2x, মানে একটা রাউন্ড একটা ভ্যালু হলো। এখানে হচ্ছে ভগ্নাংশ চলে আসছে ফ্র্যাকশন, বাট এখানে ফ্র্যাকশন আসে নাই। এটাকে এমনভাবে ধরলাম যে 3x ধরলাম, সমস্যা কি, 3x ধরলাম এটাকে, তাহলে 3x এর 2/3 বা 3/2 অংশ, তাহলে এটা 2x হবে। এখানে x এর 3/2 অংশ 2x/3, তো এটা ধরে অঙ্ক করলেও অঙ্ক হবে, এটা ধরে করলেও অ্যান্সার সেম হবে, ঠিক আছে। আর এটা ধরে করলে সহজ হবে আর কি। এখন বলা আছে যে ঘরটির পরিসীমা 40 মিটার। তো ঘরের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য কত, 3x, প্রস্থ প্লাস 2x, এটা কত, 40 মিটার হলে 40 মিটার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 40। তাহলে এখানে 5x সমান সমান পাচ্ছি 40/2, এই 5টা ভাগ হয়ে যাবে, এখানে গুণ 5, তো 5 আর 40, 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 4 × 2 = 8। তাহলে x এর মান পাচ্ছি কত, আমার 4। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, 3x, 3 × 4 = 12, এবং প্রস্থ কত হবে, 2 × 4, 4 × 2 = 8। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8। তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 × 8, 8 12 হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার হবে এই প্রশ্নের। আচ্ছা, এটা মিটারে আছে, তাদের বর্গ মিটার হবে, 96 বর্গ মিটার। আচ্ছা, এরপরে আমরা করব 19 নম্বর অঙ্ক। আর মাত্র একটি অঙ্ক আমাদের আছে, 20টা অঙ্ক এসেছিলো 33তম বিসিএসে। 19 নম্বর অঙ্ক বলা আছে, যেটা খুবই সহজ কোশ্চেন এসেছিলো এই বিসিএসে। আচ্ছা, 19 নম্বরে বলা আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, সেটা হবে। আচ্ছা, এখানে ঘনক কি হয়, ঘনক সাধারণত ঘনক তো হচ্ছে স্কোয়ার হয়, বর্গ হয়, বর্গ। তাহলে ঘনকের এক বাহু দেওয়া আছে, তাহলে 3টা ঘনকের 3টা আয়তন বের করতে হবে। আয়তন বের করে যোগ করতে হবে। যোগ করার পরে যেটা আমরা পাবো, যে আয়তনটা পাবো, সেটা হচ্ছে কি, পরবর্তী যে একটি ঘনক তৈরি করা হয়েছে সেই ঘনকের আয়তন। কথা হচ্ছে যে আমাদের 3টা ঘনক দেওয়া আছে, তো এই 3 ঘনক সমান সাধারণত কি হয়, বর্গক্ষেত্র হয়, বর্গের মতো। তাহলে এই একটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, আর একটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে 4, এবং আরেকটা হচ্ছে 5। তাহলে যেটা হচ্ছে 3 বাহু বিশিষ্ট, সেটার আয়তন কি হবে, সেটা আয়তন হবে 3q। কেন, দৈর্ঘ্য যেটা প্রস্থ সেটা, উচ্চতাও সেটাই, এটা হবে 4q, আর এটার আয়তন হবে কি 5q। তাহলে এখানে কত পাচ্ছি, 3 × 3 = 9, 3 × 27, এখানে পাচ্ছি 4 × 4 = 16, 4 × 7 = 64, 5 × 5 = 25, 5 × 25 = 125, যোগ করে দিই আমরা, 5 আর 4 9, 9 আর 7 16, 6, হাতে থেকে 1, 2 আর 1 3, 3 আর 6 9, 10 11 1, হাতে থেকে 1, 216। তাহলে এই 216 হচ্ছে আয়তন ওই 3টা ঘনকের। এখন এই যে 3টা ঘনক আমরা গলিয়ে যে একটা ঘনক তৈরি করেছি, সেটার আয়তন কিন্তু কোনটা, এই 216 হবে, কারণ এই 3টা থেকে কিন্তু আমরা পেয়েছি 216। এখন এই 216কে যদি আমরা আর কিউ সমান সমান জানি কি 216 ধরি, সেই ঘনকের বাহু হচ্ছে আর, তাহলে এটার কিউ করলে 216 হয়, তাহলে আর সমান সমান কি হবে, এখানে আমরা আর কিউ সমান সমান কত, 216, বা লেখা যায় 6q, 6 এর উপর কিউ করলে 216 হয়, বা আর সমান সমান কত, 6। তাহলে এই নতুন যে ঘনকের, সেটার এক বাহু দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। সর্বশেষ অঙ্ক 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক যেটা বলা আছে যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। এই রম্বসের ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত।
তাহলে আমরা জানি কি রম্বসের যদি দুই কর্ণ দেওয়া থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফল কী হবে, রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণদ্বয় দেওয়া আছে কত, কর্ণ দেওয়া হচ্ছে 8, আচ্ছা সরি 8 এবং 9। আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের এটা হচ্ছে কর্ণের রম্বসের ক্ষেত্রফল পাচ্ছি আমরা। আচ্ছা তাহলে এখানে পাচ্ছি 2 দিয়ে ভাগ করলে 4, 4 নং 36। এই 36 হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল। এখন বলা হচ্ছে যে ওই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তার মানে কি এটা আবার কি বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলও সেম হবে, এত হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 36। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 36 এবং পরিসীমা কী হবে, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা সমান সমান 4a। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান সমান 36 দেওয়া আছে। ক্ষেত্রফল মানে কি a স্কোয়ার সমান সমান 36, বাহু স্কোয়ার সমান সমান 36। তাহলে a সমান সমান কী হবে, 6 হবে, 6 6 36। এটাকে লেখা যায় 6 6 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার উঠে গেলে থাকবে 6। তাহলে আমাদের এক বাহু যদি 6 হয় তাহলে আমাদের এখানে লাগবে কি পরিসীমা 4 গুণ এক বাহু 6, 4 6 24। তাহলে পরিসীমা হবে কত, 24। তাহলে এটা ছিল এই প্রশ্নের উত্তর। এবং এভাবে করে আমরা 33 এবং বিশেষ 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান করে ফেলেছি। আপনাদের কোনো প্রকার সমস্যা বা কোনো মতামত বা অভিযোগ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, সেখানে অবশ্যই জয়েন করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।